প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর ম্যাথ মডেল অ্যাক্টিভিটি কমপ্লিশন 2021-এর কোশ্চেন পেপারটি সলভ করব। অর্থাৎ যেটা তোমরা পুরো 50 নম্বরের যে কোশ্চেন পেপারটি পেয়েছো, কেউ কেউ পেয়ে গেছো, আবার কেউ কেউ নেক্সট মান্থে স্কুল থেকে পেয়ে যাবে, সেই কোশ্চেন পেপারটি আমরা সলভ করব। এখানে দেখো, প্রথম 1 নম্বরে রয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। এখানে আমরা জানি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে চল সংখ্যার ঘাতে যদি 2 থাকে তাহলে সেটি হবে দ্বিঘাত সমীকরণ। তো এখানে সবগুলো সমীকরণই দেখো, শুধু চল সংখ্যা x আছে, অর্থাৎ সবগুলোই একচল বিশিষ্ট। দেখতে হবে কোনটিতে x এর ঘাতে 2 আছে। তো এখানে দেখো x এর সঙ্গে x স্কোয়ার গুণ করলে x কিউব হচ্ছে, অর্থাৎ ঘাতে 3 রয়েছে। এখানে x স্কোয়ার আর x স্কোয়ার গুণ করলে x⁴ হচ্ছে, অর্থাৎ ঘাতে 4 রয়েছে। এখানে x দিয়ে x কে গুণ করলে x স্কোয়ার হচ্ছে, আর এখানে তো x এর ঘাতে 1 রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। খাতায় আমরা এইভাবে পুরো লাইনটি লিখে উত্তর লিখব অপশান সি, x × x - 1 - x = 0। আর এখানে প্রয়োজনীয় রাফ অংশটা করিয়ে দেখানো হয়েছে। এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, অর্থাৎ এটি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 2 নম্বর প্রশ্নে রয়েছে 2x - 2 × x + 3 = 0 সমীকরণটির বীজ দুটি হলো। এখানে আমরা জানি যে দুটি পদের গুণফল যদি 0 হয় তাদের মধ্যে একটি অবশ্যই 0 হবে, অর্থাৎ হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে হয় 2x - 2 = 0 বা 2x = 2 বা x সমান হচ্ছে 2/2 মানে 1, অথবা x + 3 = 0 বা x সমান -3। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর মান 1 আর -3 হতে পারে। তাহলে দেখো অপশান সিতে রয়েছে 1 আর -3। আমরা উত্তর লিখব অপশান সি, 1 আর -3। এরপরে 3 নম্বর প্রশ্নে দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো, বার্ষিক 10% হারে সরল সুদের কথাটির অর্থই হলো 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা। তো আমরা দেখব 50 টাকার 2 বছরের সুদ কত এই হারে। তাহলে এখানে আসল P সমান 50 টাকা, সময় T সমান 2 বছর, আর সুদের হার R সমান হচ্ছে 10%। তাহলে আমরা জানি মোট সুদ I সমান PRT/100। তাহলে এখানে 50 × R মানে 10 × T মানে 2/100। এখানে দেখো 0 0 0 0 কেটে গেলে 5 দুগুণ 10 টাকা। অর্থাৎ আমরা দেখলাম 50 টাকার 2 বছরের সুদ 10% হারে 10 টাকা হয়, আর 100 টাকায় 1 বছরের সুদ তো 10 টাকাই এখানে 10% হারে, মানে অর্থাৎ দুটো ক্ষেত্রেই সমান হবে। তাহলে 3 নম্বরের উত্তর লিখব আমরা অপশান ডিতে রয়েছে সমান। এখানে উত্তর লিখে দেবো সুদের সমান, অপশান ডি উত্তর। এরপর 4 নম্বর প্রশ্নে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে RS জ্যায়ের দূরত্ব কত হবে? দেখো, চিত্রটা আমি এখানে এঁকে দেখিয়েছি। এখানে ও কেন্দ্রীয় একটি বৃত্তটি এখানে PQ আর RS এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান। তাহলে ও থেকে যদি PQ জ্যায়ের দূরত্ব 8 সেমি হয় তাহলে RS এই জ্যায়ের দূরত্ব 8 সেমি হবে, কারণ আমরা জানি সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। এখানে তাহলে আমরা লিখব RS জ্যায়ের দূরত্ব হবে অপশান এ তে রয়েছে দেখো 8 সেমি উত্তর। এখানে অপশান এ 8 সেমি। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ P বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ সমান 9 সেন্টিমিটার, PO সমান 15 সেন্টিমিটার হলে PQ এর দৈর্ঘ্য কত হবে?
দেখো প্রশ্ন অনুযায়ী আমরা চিত্রটি এঁকে নিয়েছি। তাহলে এটা পি হচ্ছে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু, পি থেকে এখানে স্পর্শক অঙ্কন করা হয়েছে, স্পর্শবিন্দু হলো কিউ। আমরা জানি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে স্পর্শকের উপর লম্ব হয়, অর্থাৎ ও কিউ লম্ব পি কিউ, অর্থাৎ এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তো সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ ওপি হচ্ছে এখানে অতিভুজ। তাহলে ত্রিভুজ ও পি কিউ এর ওপি হলো অতিভুজ, আর ও কিউ হচ্ছে লম্ব, আর কিউপি হচ্ছে ভূমি। এখানে ও কিউ দেওয়া আছে 9 সেন্টিমিটার, ওপি দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এখানে পি কিউ সমান হবে √ অতিভুজ স্কোয়ার অর্থাৎ 15 স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অর্থাৎ ও কিউ স্কোয়ার, মানে হচ্ছে 9 স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব পি কিউ এর দৈর্ঘ্য হবে √ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। এটা অপশান বি তে রয়েছে, অপশান বি √ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি, এটাই উত্তর। দেখো অপশান বি তে রয়েছে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। পরের প্রশ্ন দেখো 6 নম্বরে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। এখানে দেখো আমরা ধরে নিয়েছি, প্রথম গোলকের ব্যাসার্ধ R1 একক এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 একক। শর্তানুযায়ী তাহলে বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। তাহলে এখানে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr1², বাই হচ্ছে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr2²। এটা সমান আমাদের দেওয়া আছে 25:16 অর্থাৎ 25/16। এখানে 4 কেটে গেল, পাই কেটে গেল, বা আমরা লিখতে পারি R1/R2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে এখানে 5/4 তার হোল স্কোয়ার, বা এখানে লেখা আছে R1/R2 সমান হচ্ছে 5/4। সুতরাং তাদের আয়তনের অনুপাত হবে, আয়তনের সূত্র জানি আমরা 4/3 অর্থাৎ এখানে 4/3 হচ্ছে 4/3 তাহলে এখানে 4/3 কেটে গেল, পাই কেটে গেল, সমান হচ্ছে R1/R2 তার হোল কিউব, সমান আমরা দেখেছি R1/R2 সমান 5/4। তাহলে এখানে আমরা লিখতে হচ্ছে 5/4 তার হোল কিউব, অর্থাৎ 5 × 5 = 25, 5 × 25 = 125, বাই হচ্ছে 4 × 4 = 16, 4 × 16 = 64। তাহলে অনুপাত হচ্ছে 125:64, এটাই হবে উত্তর। তাহলে এখানে আমরা লিখব আয়তনের অনুপাত হবে অপশান ডি তে রয়েছে 125:64, এখানে অপশান ডি উত্তর। এরপরে 7 নম্বরে রয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, কোণ এসিবি এর পরিমাপ হলো। দেখো আমরা চিত্রটি এঁকে নিয়েছি, এখানে এসিবি কোণের পরিমাপ নির্ণয় করতে হবে। তো এই সি বিন্দু দিয়ে যদি আমরা একটি স্পর্শক অঙ্কন করি, সাধারণ স্পর্শক অঙ্কন করি, তাহলে এটি মনে করি এবি স্পর্শককে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে দেখো এটি একটি প্রয়োগ, তোমাদের বইতে 217 পাতায় প্রয়োগ 16 নম্বরের 2 নম্বর প্রমাণটা এখানে করতে হবে। তো এখানে যেহেতু এটা শর্ট কোশ্চেন এমসিকিউ, তা আমি খুব সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি উত্তরটা কি হবে। তাহলে আমরা এখানে স্পর্শক অঙ্কন করেছি, তাহলে এই ডি বিন্দুটা এই বৃত্তের ক্ষেত্রে বহিস্থ বিন্দু, তাহলে ডি বিন্দু থেকে ডি এ আর ডিসি স্পর্শক, অর্থাৎ ডি এ আর ডিসি সমান হবে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। একইভাবে এই বৃত্তের ক্ষেত্রে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা মনে করি পি কেন্দ্রীয় বৃত্ত, তাহলে পি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রেও ডি একটি বহিস্থ বিন্দু এবং ডিবি আর ডিসি হচ্ছে দুটি স্পর্শক, তাহলে ডিবি আর ডিসি এই দুটো সমান হয়, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটাও সমান হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ এ ডিসি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ কোণ যেহেতু
DA সমান DC, অতএব কোণ DAC সমান DCA। আবার যেহেতু DB সমান DC, DB সমান DC, সুতরাং কোণ DBC সমান কোণ DCB। এবার যদি আমরা এই সমীকরণ আর এই সমীকরণ এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো কি পাচ্ছি। এখানে DCA সমান DAC আর এখানে DCB সমান DBC, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি কোণ DCA প্লাস কোণ DCB সমান কোণ DAC প্লাস কোণ DBC। এবার দেখো এই কোণ দুটো সমষ্টি হচ্ছে পুরো এই কোণটা, অর্থাৎ ACB। তাহলে বা আমরা লিখতে পাচ্ছি কোণ ACB সমান কোণ DAC প্লাস কোণ DBC। এবার দেখো DAC মানে আমরা লিখতে পারি BAC, একই কোণ হচ্ছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি BAC প্লাস DBC মানে আমরা লিখতে পারি ABC, একই কোণ হচ্ছে, অর্থাৎ এটাকে লেখা যায় ABC। এখন ত্রিভুজ ACB সমান এটা। এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমরা যদি উভয় পাশেই এই ACB কোণটাকে আবার যোগ করে দিই তাহলে দেখো এখানে ACB প্লাস ACB মানে হবে 2ACB সমান কোণ ACB প্লাস কোণ BAC প্লাস কোণ ABC। এখন এইটা হচ্ছে এই তিনটে সি কোণ, এ কোণ, বি কোণ, এই তিনটে কোণ হচ্ছে ABC ত্রিভুজের তিনটি কোণ। তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি 2 কোণ ACB সমান 180 ডিগ্রি, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 90 ডিগ্রি, অতএব কোণ ACB সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে লিখব কোণ ACB এর পরিমাপ হলো 90 ডিগ্রি। অপশান ডি 90 ডিগ্রি, এটাই উত্তর। তাহলে উত্তর অপশান ডি। পরে 8 নম্বর প্রশ্ন দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে কত? দেখো একটি নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই আর স্কোয়ার, তার অর্ধেক এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, তার সঙ্গে এই যে সমতলটা রয়েছে এর ক্ষেত্রফল হবে পাই, এটা একটি বৃত্তাকার সমতল, তাহলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে প্লাস পাই আর স্কোয়ার, অর্থাৎ অর্ধগোলকের সমগ্র তলের নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কোয়ার। তো এখানে দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 147 পাই, তাহলে শর্তানুযায়ী 3 পাই আর স্কোয়ার সমান 3 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 147 পাই। এখানে দেখো পাই পাই কেটে গেল, বা আর স্কোয়ার সমান আমরা লিখতে পারি 147 বাই হচ্ছে 3, 3 দিয়ে কাটলে 3 দিয়ে 3 4 12, 13 14, 2 থাকে 27, 3 নং 27, বা আমরা লিখতে পাচ্ছি আর স্কোয়ার সমান হচ্ছে 49কে লেখা যায় 7 স্কোয়ার, অর্থাৎ আর সমান হবে 7, তাহলে ব্যাসার্ধ হবে 7। অপশান দেখো সিতে রয়েছে, তাহলে ব্যাসার্ধ অপশান সিতে 7 সেন্টিমিটার, এটাই উত্তর। তাহলে অপশান সি 7 সেন্টিমিটার উত্তর। এবার 2-এর 1 নম্বরে দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তো আমরা ধরে নেব, ধরি ঘনকের প্রথমে ধারের দৈর্ঘ্য ছিল a একক, প্রথমে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ছিল a একক, তখন আয়তন ছিল আমরা জানি যে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব, অর্থাৎ a কিউব ঘন একক। এখন বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে সমান, তাহলে a/2 একক, অতএব এখন আয়তন হবে
a/2 তার হোল কিউব ঘন একক সমান, তাহলে আমরা লিখতে পাচ্ছি a³/2³ মানে 8, এত ঘন একক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1/8 ইন্টু a³। তাহলে প্রথমে ছিল a³ ঘন একক, এখন তার 1/8 অংশ হয়েছে, অর্থাৎ উত্তর এটা 1/8 অংশই দেওয়া আছে, বক্তব্যটি সত্য। 2 নম্বরে রয়েছে a/2 সমান b/3 সমান c/4 হলে a/b/c সমান 4:3:2 হবে। এখানে আমরা a/2 সমান b/3 সমান c/4 সমান k ধরি, তাহলে a সমান 2k, b সমান 3k, c সমান 4k। অতএব a/b/c সমান 2k/3k/4k। এবার দেখো কে কে কেটে গিয়ে থাকছে 2:3:4, এখানে রয়েছে 4:3:2, তাহলে এটা মিথ্যা, বক্তব্যটি মিথ্যা। এর পরের প্রশ্ন 3-এ রয়েছে আসল p টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 টাকা হবে। দেখো 1 বছরের শেষে যে সমূল চক্রবৃদ্ধি হবে সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন। তাহলে 1 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি হবে, 1 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি আমরা জানি সূত্র p × 1 + r/100⁴ মানে এখানে 1 বছর, p মানে তো p টাকায় দেওয়া আছে, r মানে rই দেওয়া আছে, তাহলে এটা হওয়া উচিত p × 1 + r/100, কিন্তু আমাদের দেওয়া আছে PR/100, তাহলে বক্তব্যটি মিথ্যা। পরের প্রশ্ন দেখো, একটি বৃত্তাকার চিত্র দেওয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, বৃত্তের ভেতরে Q একটি বিন্দু, AQB সর্বদা সূক্ষ্ম কোণ হবে। আমরা জানি APB এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, আর অধিবৃত্তস্থ কোণ সূক্ষ্ম কোণ হয়, উপবৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ হয়। তো এখানে দেখো আমরা APB যেহেতু AB ব্যাস, তাহলে APBটা হচ্ছে সমকোণ। যদি এখন কিউ যেহেতু এই বৃত্তের মধ্যে যে কোনো একটি বিন্দু, তাহলে AQB এই ত্রিভুজের যদি আমরা একটি পরিবৃত্ত অঙ্কন করি, দেখতে পাচ্ছি এই বৃত্তটি হচ্ছে এত বড়, বৃত্তটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ABটা কিন্তু একটি জ্যা হচ্ছে। তাহলে এই AQB এইটা হচ্ছে একটি উপবৃত্তাংশ, আর এই নিচেরটা হচ্ছে অধিবৃত্তাংশ। অতএব AQB এই কোণটা উপবৃত্তাংশস্থ কোণ, তাহলে আমরা জানি উপবৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ হয়, অর্থাৎ বক্তব্যটি মিথ্যা। এবার 5 নম্বর প্রশ্নে দেখো রয়েছে ত্রিভুজ ABC এর BC বাহুর উপর D এমন একটি বিন্দু যে AD লম্ব BC, সুতরাং ত্রিভুজ ABD সদৃশকোণী ত্রিভুজ CAD। এখানে দেখো যদি এ কোণটা সমকোণ হতো, তাহলে কিন্তু সমকোণ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হতো সেই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশকোণী হতো, কিন্তু এখানে যেহেতু এ কোণ সমকোণ বলে দেওয়া নেই, তাই এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হবে না, অর্থাৎ বক্তব্যটি মিথ্যা। 6 নম্বর প্রশ্ন, শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তো আমরা প্রথমে তাদের মূলধনের অনুপাত বের করব, তারপর 75 টাকা ক্ষতির থেকে শুভেন্দু কত টাকা দেয় সেটা বের করে দেখব। তাহলে শুভেন্দু ও নৌশদের মূলধনের অনুপাত হচ্ছে 1500:1000। এখানে 0 0 কেটে গেল, 5 দিয়ে 3 5 15, 5 2 10, তাহলে 3:2। এবার দেখো 75 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 75 টাকার থেকে শুভেন্দু দেবে, অর্থাৎ 75 টাকার মধ্যে
শুভেন্দু দেবে বা শুভেন্দুর ক্ষতি সমান হচ্ছে 75 গুণ শুভেন্দুর আনুপাতিক ভাগার হচ্ছে 3/5। তাহলে 3/5, 5 দিয়ে 5 15 75, 3 15 45 টাকা। উত্তর হবে 45 টাকা, কিন্তু এখানে দেওয়া আছে আমাদের 30 টাকা, অর্থাৎ বক্তব্যটি মিথ্যা। এরপরে 7 নম্বর প্রশ্নে দেখো, একটি ত্রিভুজাকৃতির চিত্র দেওয়া আছে। পাশের চিত্রে এসটি সমান্তরাল কিউ আর হলে PQ/PS সমান PR/PT হবে। এখন দেখো, ত্রিভুজ PST এবং ত্রিভুজ PQR এদের মধ্যে দুটোরই পি কোণ একই কোণ, আর যেহেতু এটা সমান্তরাল এটা, তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ সমান, অবশিষ্ট কোণ দুটো সমান হবে। অতএব এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্যকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ PST ও ত্রিভুজ PQR সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী ত্রিভুজ হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, অর্থাৎ PQ বড় ত্রিভুজের ক্ষেত্রে PQ/PS সমান PR/PT। এটা সত্য হবে, বক্তব্যটি সত্য। এরপরে 8 নম্বরে দেখো, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। শঙ্কুর তির্যক উচ্চতা, আমরা দেখো শঙ্কুর তির্যক উচ্চতা এটা L আর এটা হচ্ছে নর্মাল উচ্চতা H, তাহলে এটা হচ্ছে H, এটা হচ্ছে R। এখন বলা আছে তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ L সমান হচ্ছে 2H, এটা দেওয়া আছে আমাদের। শঙ্কুর ব্যাসার্ধ হবে, তাহলে ব্যাসার্ধ এক্ষেত্রে আমরা জানি ব্যাসার্ধ R সমান হচ্ছে √L² - H² সমান, তাহলে L জায়গায় আমরা লিখে দেব 2H তার হোল স্কোয়ার মাইনাস H² সমান হচ্ছে 4H² - H² সমান, তাহলে 4টের থেকে একটা বাদ দিলে 3H², 3H², H² থেকে একটা H বাইরে আসবে √3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি √3 ইন্টু উচ্চতা, বক্তব্যটি সত্য। এরপরে 3-এর 1 নম্বর দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের উত্তরের মান হচ্ছে 2 নম্বর করে। তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। আমরা ধরে নিয়েছি চোঙটির ব্যাসার্ধের সংখ্যামান R আর উচ্চতার সংখ্যামান H, তাহলে আয়তনের সংখ্যামান হবে আয়তনের সংখ্যামান সমান πr²H, আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সূত্র আমরা জানি 2πrh, তাই 2πrh। এই দুটো সমান শর্তানুযায়ী πr²H সমান হচ্ছে 2πrh। দেখো এখান থেকে পাই কেটে যাচ্ছে, H কেটে যাচ্ছে, আর একটা R কেটে গিয়ে এখানে একটা R থাকছে, অতএব R সমান রইল 2, অর্থাৎ ব্যাসার্ধের সংখ্যামান হচ্ছে 2। এখানে আমাদের বলেছে ওর ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে ব্যাসার্ধ সমান 2 একক, এটাই উত্তর। দেখো 2 নম্বরে রয়েছে, দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2।
তো অনুবন্ধীকরণী হলো দুটি মিশ্র দ্বিঘাতকরণীর যোগফল এবং গুণফল উভয় যদি মূলদ সংখ্যা হয় তাহলে একটিকে অপরটির অনুবন্ধীকরণী বলা হয়। তো আমরা প্রথমে দেখব এদের যোগফল কত হচ্ছে, তারপর দেখব এদের গুণফল কত হচ্ছে। তাহলে যোগফল হচ্ছে দেখো 7 - √2 + 7 + √2, √2 কেটে যাচ্ছে সমান 7 আর 7 14, এটা একটি মূলদ সংখ্যা। এবার ওদের গুণফল দেখব, তাহলে 7 - √2 × 7 + √2 গুণ করলে a - b × a + b সূত্র অনুযায়ী a² - b² লেখা যায়, তাহলে 7² - √2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 7² মানে হচ্ছে 7 × 7 49 -√2 তার স্কোয়ার করলে হচ্ছে শুধু 2 অর্থাৎ 47। তাহলে দেখো এটিও একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতে পেলাম যে এদের যোগফলও মূলদ সংখ্যা হলো, গুণফলও মূলদ সংখ্যা, অর্থাৎ সংখ্যা দুটি পরস্পরের অনুবন্ধীকরণী। এইভাবে আমরা লিখে নেব, যেহেতু 7 - √2 এবং 7 + √2 মিশ্র দ্বিঘাতকরণী দুটির যোগফল ও গুণফল উভয়ই মূলদ সংখ্যা, সুতরাং 7 - √2 এর অনুবন্ধীকরণী হবে 7 + √2। পরের প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করো। তাহলে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান 8 সেমি আর আমাদের দেওয়া আছে শঙ্কুটির উচ্চতা h সমান দেওয়া আছে 12 সেমি। তাহলে আয়তন সমান দেওয়া আছে 100 পাই ঘন সেমি। আমরা আয়তনের সূত্র জানি 1/3 পাই r² h সমান তাহলে 100 পাই। এখানে পাই পাই কেটে যাচ্ছে, বা 1/3 r² h এর মান দেওয়া আছে 12 সমান হচ্ছে 100, 3 দিয়ে 3 × 4 = 12, বা r² সমান 100/4, 4 দিয়ে 4 × 25 = 100, বা r² সমান 25, বা r সমান হবে 5, মানে এখানে r² সমান 5², বা r সমান হচ্ছে 5, অর্থাৎ ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। শঙ্কুটির ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার, এটাই উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, x = yz এবং y = zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। তাহলে আমাদের দেওয়া আছে x = yz এবং y = zx। এখানে বা আমরা লিখতে পারি x সমান k1 yz। এখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, k1 ≠ 0 ভেদ ধ্রুবক। একইভাবে y সমান লিখতে পারি y সমান k2 × zx। এখানে k2 হচ্ছে ≠ 0 ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো, তাহলে এটাকে আমরা দিলাম 1 নম্বর ইকুয়েশন আর এটাকে দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। 1 নং সমীকরণে 2 নং সমীকরণ থেকে এই y এর যে মানটা পেয়েছি এই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই x সমান k1, y এর জায়গায় আমরা লিখব k2 zx ইন্টু এখানে z, বা এখানে x বাই k1 k2 x, k1 k2 x সমান হচ্ছে z ইন্টু z মানে z², x x কেটে গেল, বা z² সমান আমরা লিখতে পাচ্ছি 1/k1 k2, বা z সমান √1/k1 k2।
তাহলে যেহেতু K1 আর K2 দুটোই হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এই পুরো সংখ্যামালাটাই একটি অশূন্য ভেদ ধ্রুবক হবে, অর্থাৎ Z এর মানও এটি একটি অশূন্য ভেদ ধ্রুবক। এটি একটি অশূন্য ভেদ ধ্রুবক। প্রমাণিত। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, 3 বন্ধু A B C একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে? তাহলে আমরা প্রথমে এই যে আয় হয়েছে তার 2/5 বের করব, কত টাকা হয়, সেই টাকাকে 3:2:2 অনুপাতে এ এবং বি এর মধ্যে ভাগ করে দেখব তারা কত পায়। দেখো, এক মাসে মোট আয় 29260 এত টাকা। মোট আয়ের 2/5, মোট আয়ের 2/5 সমান হবে 29260 ইন্টু 2/5 এত টাকা। 5 দিয়ে কাটলে এখানে 5 5 25, 4 থাকে 42, 5 8 40, 2 থাকে 26, 5 5 25, 1 থাকে 10, 5 2 10। 2 দিয়ে গুণ করলে 2 2 4, 5 2 10 0 হাতে 1 থাকে, 8 2 16 আর 1 17 7 হাতে 1 থাকে, 5 2 10 আর 1 11, তাহলে 11,704 টাকা। এই টাকাটা তারা কাজের জন্য, অর্থাৎ সুতরাং এই 11,704 টাকা এ বি ও সি কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেয়, সুতরাং এর আয় সমান হবে 11,704 টাকা গুণ এই যে 3/, এই তিনটের সমষ্টি, অর্থাৎ 3/3 আর 2 5 আর 2 7 এত টাকা। 7 দিয়ে কাটাকাটি করলে দেখো 7 অক্ষে 7, হাতে থাকে 4, 47 হচ্ছে, 6 7 42, তাহলে 47 থেকে 42 বাদ গেলে থাকছে 5, 50 হচ্ছে, 7 7 49, 1 থাকছে 14, 7 2 14, 1672। একে 3 দিয়ে গুণ করলে 3 2 6, 3 7 21 এর 1, হাতে থাকে 2, 3 6 18, 19 20 এর 0, হাতে থাকে 2, 3 ওকে 3 আর 2 5, তাহলে 5,016 টাকা এর আয়। এবার আমরা বের করব বি এর আয় কত, তাহলে বি এর আয় সমান হবে 11,704 গুণ 2/7, 7 দিয়ে কেটে আমরা দেখেছি 1672 হচ্ছে এত টাকা। এবার 2 দিয়ে একে গুণ করলে 2 2 4, 7 2 14 4, হাতে 1 থাকে, 16 2 32 আর 1 33, তাহলে 3,344 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর আয় 5,016 টাকা আর বি এর আয় 3,344 টাকা। আমাদের প্রশ্ন বলেছে এর আয় বি এর থেকে কত বেশি, অতএব আমরা লিখব এর আয় বি এর আয় অপেক্ষা বেশি। কত টাকা সেটা এখানে আমরা বিয়োগ করে দেখিয়ে দেবো। 5,016 বিয়োগ 3,344 এত টাকা সমান হচ্ছে, বিয়োগ করে দেখো 2 7 6 1, অর্থাৎ 1,672 টাকা বেশি। এটাই উত্তর। 6 নম্বরে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাদের আয়তনের অনুপাত 9:8, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। ধরি চোঙের ও শঙ্কুর ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2 একক এবং তাদের উচ্চতা h1 ও h2 একক। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে
তাদের ব্যাসার্ধের অনুপাত 3:4, অর্থাৎ শর্তানুযায়ী R1:R2 সমান হচ্ছে 3:4, বা আমরা লিখতে পারি R1/R2 সমান 3/4। এবার দেওয়া আছে তাদের আয়তনের অনুপাত। দ্বিতীয় শর্তানুযায়ী, এটা 1 নং সমীকরণ দিয়ে নিলাম। দ্বিতীয় শর্তানুযায়ী আমরা লিখতে পারি তাদের আয়তনের সূত্র আমরা জানি, চোঙের আয়তন পাই r²h। তাহলে চোঙের আয়তন হচ্ছে পাই r1² h1 শঙ্কুর আয়তন 1/3 পাই r2² h2 সমান দেওয়া আছে আমাদের 9:8, বা পাই r1² h1 বাই 1/3 পাই r2² h2 সমান 9/8। এখানে পাই পাই কেটে গেল, বা 3টা উপরে উঠে যাবে, 1/3টা গুণ হলে পরে 3 উপরে উঠে যাবে, অর্থাৎ 3h1/h2 ইন্টু r1/r2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 9/8, বা 3 ইন্টু h1/h2 ইন্টু r1/r2। 1 নং সমীকরণে দেখো 3/4 বেরিয়েছিল আমাদের, তাহলে এখানে লিখব 3/4 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 9/8, বা 3 ইন্টু h1/h2 ইন্টু 3 3 9 4 4 16 সমান হচ্ছে 9/8। এখানে দেখো বা h1/h2 সমান হচ্ছে 9/8 ছিল, 16টা এদিকে গেলে উপরে যাবে 16, এখানে নিচে আসবে 9, এই 3টা নিচে আসবে, তাহলে এখানে 9 9 কেটে গেল, 8 দিয়ে 8 দুগুণ 16, রইল আমাদের 2/3। অতএব h1:h2 সমান হচ্ছে 2:3। এটাই হচ্ছে তাদের উচ্চতার অনুপাত। সুতরাং তাদের উচ্চতার অনুপাত সমান হচ্ছে 2:3, এটাই উত্তর। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, যদি y is proportional to x কিউব এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। আমাদের দেওয়া আছে y is proportional to x কিউব, বা আমরা লিখতে পারি y সমান k1 x কিউব, যেখানে k1 not equal 0 এবং এটা হচ্ছে একটি ভেদ ধ্রুবক, এবং বা আমরা লিখতে পারি x কিউব সমান হচ্ছে y/k1, এটাকে দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। এবার আমাদের দেওয়া আছে y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হয়, অর্থাৎ y এর প্রাথমিক মান 8k যদি আমরা ধরি, এই আনুপাতিক ভেদ ধ্রুবক 8k হলে বৃদ্ধিপ্রাপ্ত মান 27k, যেখানে k হলো আনুপাতিক ধ্রুবক। তাহলে যখন y সমান 8k, তখন 1 নং সমীকরণ থেকে দেখো x কিউব সমান 8k/k1, বা x সমান আমরা লিখতে পারি এই পুরোটার ঘনমূল, অর্থাৎ 8k/k1 সমান 8 এর ঘনমূল করলে হবে 2, আর এটা থেকে আমরা লিখতে পাচ্ছি k/k1 টু দি পাওয়ার 1/3। আবার y সমান 27k হলে তখন x কিউব সমান
27k বাই হচ্ছে k1, বা x সমান 27k বাই k1 টু দি পাওয়ার, এইখানে ঘনমূল করলে আমরা সূচকের সূত্র অনুসারে 1/3 লিখতে পারি, সমান তাহলে হচ্ছে দেখো 27কে ঘনমূল করলে আমরা পাচ্ছি 3 আর k বাই k1 টু দি পাওয়ার 1/3, অর্থাৎ x এর বৃদ্ধির অনুপাত সমান হবে 2k বাই k1 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 3k বাই k1 টু দি পাওয়ার 1/3। এই অংশের সঙ্গে কেটে যাচ্ছে, সমান 2/3, সমান হচ্ছে 2:3। এটাই উত্তর। 4-এর 1 নম্বরে রয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ। দেখো এটি তোমাদের বইয়ের পেজ নাম্বার 164 উপপাদ্য 38-এ রয়েছে, এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, তোমরা এখান থেকেই লিখে নিও, আশা করছি তোমরা উপপাদ্যটি বুঝতে পারবে। এরপর 4-এর 2-এ রয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটিও তোমাদের বইয়ের 211 নম্বর পেজে উপপাদ্য 41 এখানে করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে চিত্রটা সুন্দর করে আঁকবে, তারপরে প্রদত্ত প্রমাণ করতে হবে বা প্রামাণ্য প্রমাণ পরপর লিখবে, এইটুকুই হবে উপপাদ্যটি। এরপর 5-এর 1-এ রয়েছে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা নির্ণয় করো। এটি খুব সহজ একটি সরল সুদের অঙ্ক। বার্ষিক সুদের হার এখানে 4% এবং কত বছরে মানে সময় নির্ণয় করতে হবে 600 টাকা সুদ, অর্থাৎ আসল হচ্ছে এখানে 600 টাকা, সুদের পরিমাণ 168 টাকা হলে আমরা সময় নির্ণয় করব। দেখো আমরা এখানে লিখে নিয়েছি পি সমান 600 টাকা, সুদের হার আর সমান 4%, আয় মোট সুদ আয় সমান হচ্ছে 168 টাকা, অতএব নির্ণয় সময় টি এর সূত্র অনুসারে আমরা জানি টি সমান আই ইন্টু 100 বাই পি আর। এখানে আমরা মানগুলো বসিয়ে দেব, আই এর মান 168 ইন্টু 100 বাই পি এর মান হচ্ছে 600 ইন্টু আর এর মান হচ্ছে 4। এই 0 0 দুটো কেটে গেল, এখানে দেখো 4 দিয়ে এটাকে কাটলে 4 4 16, 4 2 8, 6 দিয়ে কাটলে 6 7 42, তাহলে 7 বছর সমান হচ্ছে 7 বছর। এটাই উত্তর। এরপরে দেখো 2 নম্বর বলেছে কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে। তাহলে এটা হচ্ছে সুদে আসলে অর্থাৎ চক্রবৃদ্ধি, অর্থাৎ এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আর এখানে কত টাকা মানে আমাদের আসল বের করতে হবে, পি এর মান বের করতে হবে, আর বার্ষিক 5% দেওয়া আছে সুদের হার এবং সময় দেওয়া আছে 2 বছর। তাহলে আমরা লিখে নিয়েছি, ধরি আসল সমান পি টাকা, চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 5%, সময় এন সমান 2 বছর, সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 3528 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এখানে লিখছি বা, এটা সমান হচ্ছে 3528 বা পি ইন্টু 1 প্লাস আর এর মান দেওয়া আছে আমাদের 5 বাই 100 টু দি পাওয়ার এন এর মান হচ্ছে 2 সমান 3528 বা এখানে দেখো 5 দিয়ে 5 20 100, তাহলে পি ইন্টু 1 প্লাস 1 বাই 20 তার স্কোয়ার সমান হচ্ছে 3528 বা পি ইন্টু এখানে 20 আর 21, তাহলে 21 বাই 20 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 3528 বা পি সমান হচ্ছে 3528 বাই 21 বাই 20 তার হোল স্কোয়ার। এটা সমান আমরা লিখতে পারি 3528 ইন্টু ওপরে 20 বাই 21 ইন্টু 20 বাই 21। দেখো কাটাকাটি করলে 7 দিয়ে 3 সাথে 21, 7 দিয়ে কাটলে 5 সাথে 35, 2 এর মধ্যে যাচ্ছে না বলে 0, 4 সাথে 28। আবার যদি আমরা এটাকে 7 দিয়ে কাটি তাহলে 3 সাথে 21,
7 দিয়ে কাটলে 7 7 49, 1 থাকে 14, 7 দুগুণ 14। 3 দিয়ে কাটলে দেখো 3 দুগুণ 6, 7, 1 থাকে 3 4 12, তাহলে 24। 3 দিয়ে কাটলে 3 8 24, সমান তাহলে দাঁড়ালো 8 × 20 × 20 এত। অর্থাৎ আমরা গুণ করলে দেখো 2 2 4, 4 8 32, 3 2 0 0। তাহলে পি এর মান হচ্ছে 3200। অর্থাৎ নির্ণয় আসল সমান হচ্ছে 3200 টাকা। এটাই উত্তর। আজকের কোশ্চেন পেপারটি এখানে সলভ করা শেষ হলো। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।